প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত সাবজেক্টের অধ্যায় 14 সম্ভাবনার যে বোর্ড কোশ্চেন আছে 2025 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্নটি ছিল সেটা আমি আজকে সমাধান করব। আশা করি ক্লাসটি দেখে তুমি খুবই উপকৃত হবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে? তো চলো কথা না বলে আজকে আমি এখন এই প্রশ্নটি সমাধান করছি। তার আগে তুমি দেখো মূলত প্রশ্নটি কি বলেছে। দেখো এখানে দুটি উদ্দীপকের দুটি ভাবে একটি হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে। দেখো একে কি দেওয়া আছে, a সমান সমান এটাকে সেকেন্ড ব্র্যাকেট x প্লাস এটাকে বলা হচ্ছে বিলং n, এটা হচ্ছে এলিমেন্ট 6 স্মলার দ্যান x স্মলার দ্যান এটাকে দ্বারা বোঝায় যে 26, এখানে 36, এই 36ও আছে। আমি যখন সমাধান করবো তখন তোমাদের বোঝাবো। এবং আমি কিন্তু যখন সাধারণ গণিতের সেট ফাংশনের উপর যখন ক্লাস দিয়েছি তখন কিন্তু এগুলো বুঝিয়েছি, ঠিক আছে? এটা আমি পরে বোঝাচ্ছি। তারপর কি দেওয়া আছে 2 নং দৃশ্যকল্পে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, এই পর্যন্তই দেওয়া আছে। তারপর আমাদের ক নং প্রশ্নে কি বলেছে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন দেখো এখানে কি বলেছে, মূলত একটি ছক্কা নিক্ষেপ করা হলো মানে একটি ছক্কা নিক্ষেপ করবে, ওই সংখ্যা থেকে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত। এবং খ নঙ্গে কি বলেছে, প্রবাবিলিটি অঙ্কন করে ছক্কার জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমি এখন প্রশ্নগুলো বলছি, যখন সমাধান করবো আমি তোমাদের বুঝিয়ে দেবো। দেখো গ নং প্রশ্নে কি বলেছে, যদি সেট এ হতে, এখানেই দেখো আমাদের কিন্তু 1 নং প্রশ্নটির 1 নং দৃশ্যকল্প কিন্তু আমাদের সমাধান করতে হবে। তো দেখো যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে, আবার বলি, যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু দুটি প্রশ্ন আছে, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এবং কি নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা চেয়ে কম হবে, ঠিক আছে? সংখ্যাটি কি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে, ঠিক আছে? এখন দেখো আমি এখন কি করব, আমি কিন্তু এখন ক নং প্রশ্নটি সমাধান করব। তো আমি এখন ক নং প্রশ্নটি সমাধান করি। তো দেখো আমি এখানে ক নং প্রশ্নটি উঠিয়ে রেখেছি। ক নং প্রশ্নটিকে আবার বলি, ক নং প্রশ্নে কি বলেছে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত তা নির্ণয় করো। তার আগে আমাদের একটি কথা লিখতে হবে, যেহেতু আমরা ক নং সমাধান করছি এখানে লিখি। এটা কি তুমি যখন প্রবাবিলিটি অঙ্কন করবে সেক্ষেত্রে তুমি লিখবে। তারপর হচ্ছে এইসব ধরনের প্রশ্ন হলে তুমি এটা লিখবে, একটি ছক্কা নিরপেক্ষ, তুমি যদি চাও যে আমি এখানে লিখবো একটি নিরপেক্ষ ছক্কা বা একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 6টি ফলাফল। কয়টি ফলাফল? 6টি ফলাফল। দেখো এখানে তুমি 6টি ফলাফল লিখবে। তার আগে বলো তো কি কি লুডো খেলেছো? লুডোর মধ্যে যে একটি গটি থাকে না, যে একটি কিন্তু গোল একটি মার্বেলের মতো একটি থাকে, ওটার মধ্যে কিন্তু থাকে 1 2 3 4 5 6 পর্যন্ত কিন্তু থাকে। সেটাই হচ্ছে আমাদের 6টি ফলাফল, 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 6টি ফলাফল। তারপর কি লিখবে, আসতে পারে, কি আসতে পারে, এটা লিখবে, ঠিক আছে? এটা শেষ। এটা শুধু আমরা বললাম কি একটি ছক্কা নিক্ষেপ করলে আমাদের কয়টি ফলাফল আসে সেটা লিখলাম। এখন দেখো এটাই কিন্তু আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কি সমগ্র ফলাফল বা সম্ভাব্য ফলাফল। সুতরাং এখানে লিখতে হবে সম্ভাব্য ফলাফল, ঠিক আছে? সম্ভাব্য ফলাফল কত? 6টি, ঠিক আছে? এখন দেখো এখন আরেকটি কি হচ্ছে, আমাদের এখন কি করতে হবে, দেখো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছিল জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন এখানে লিখবে সুতরাং জোড় সংখ্যা কতগুলো আছে এখানে 1 থেকে 6 এর মধ্যে কয়টি জোড় সংখ্যা আছে? 1টি 2টি এবং 3টি। সুতরাং কি তাহলে জোড় সংখ্যা আছে, লিখবে আছে 3টি। সমান কোনগুলো আছে সেটা তোমাকে লিখে দিতে হবে, 2 4 6, ঠিক আছে? তোমাকে কিন্তু আরেকটি প্রশ্ন করেছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সুতরাং লিখবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য মানে কি ভাগ করা। দেখো এখানে 4 দ্বারা ভাগ করার মতো শুধু 4 ছাড়া আর কোনোটাই নেই। যদি এখানে 8 থাকতো সেক্ষেত্রে কিন্তু 8 হতো, কারণ 8কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু 2 হবে। তখন এখানে লিখবে একটি আছে, সমান যা 4, ঠিক আছে? এখন দেখো আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কি জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। এখন আমাদের কি করতে হবে, দেখো এই সংখ্যাটি কি হবে, 4ও হবে
মানে জোড়ও হবে কিন্তু চার, আবার কি হবে, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। দেখো এখানে কিন্তু 4 আছে, সেক্ষেত্রে আমরা শুধু লিখবো সম্ভাব্য, মানে এখানে কিন্তু কি হবে, সংখ্যাটি জোড় হবে এবং কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এবং মানে ওই সংখ্যাটি হবে যেটা জোড়েও আছে এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যাও আছে। সুতরাং জোড়েও আছে এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যাও আছে, সেটা কোনটা, এই 4, এটা কিন্তু। সুতরাং লিখবে এই মোট এই সম্ভাবনা নির্ণয় সূত্রটা কি, সূত্রের মধ্যে এই পি কে হচ্ছে, পি ভাবে কি কাকে প্রকাশ করে, এই সম্ভাবনাকে। এখানে লিখবে পি, তোমার এখানে যা নির্ণয় করতে বলেছে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা লিখবে, জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার বা আসার সম্ভাবনা। ঠিক আছে, 4 জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা সমান সমান দিবে, সমান সমান দিয়ে কি লিখবে, দেখো আমরা কিন্তু একটি সূত্র জানি, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি, সমগ্র ফলাফল। আমাদের কিন্তু সমগ্র ফলাফল বা সম্ভাব্য ফলাফল কিন্তু আমরা পেয়েছি, এখানে লিখবে সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল, নিচে কিন্তু সম্ভাব্য ফলাফল, আর উপরে কি অনুকূল ফলাফল, মানে তুমি যে ফলাফলটা এখান থেকে পেলে সেটা হচ্ছে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। দেখো এখন তাহলে কি হয়, অনুকূল ফলাফল কত, এখানেও আছে 4, সুতরাং অনুকূল ফলাফল কিন্তু 1, আর সম্ভাব্য ফলাফল কত 6, আমরা এখানে লিখে রেখেছি। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক নংটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো খ নংয়ে আমাদের কি বলেছে, প্রবাবিলিটি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন দেখো প্রবাবিলিটি অঙ্কন করতে বলেছে, এই প্রবাবিলিটি কি সেটা আমি যখন অঙ্কন করবো তখন বোঝাচ্ছি। দেখো এই প্রবাবিলিটি আমি এখন কিভাবে অঙ্কন করবো, এখানে কিন্তু আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে যে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, সেই ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমরা এখন লিখবো। ঠিক আছে, তখন আমাদের কোনটি প্রবাবিলিটি অঙ্কন করতে হবে, এটা। ঠিক আছে, তার আগে আমি কিন্তু কিছু কথা তোমাদের কিন্তু যখন কোন অঙ্কটি সমাধান করেছি তখন কিন্তু বলেছি। এখন দেখো আমাদের কি বলেছে, আমাদের কিন্তু বলেছে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি মুদ্রা নিক্ষেপ করতে। আমি কিন্তু, তোমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ছক্কাটি, মানে সরি এই প্রশ্নটি কি লেখা আছে, একটি নিরপেক্ষ ছক্কা ও দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। তাহলে আমরা এখানে কি লিখবো, সর্বপ্রথমে এই খ নংটা সমাধানের জন্য তোমাকে সর্বপ্রথমে লিখতে হবে, দেখো এখানেও কিন্তু তুমি লিখেছিলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 6টি ফলাফল 1 2 3 4 5 6 আসতে পারে, ঠিক এখানেও তাই লিখবে, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, নিক্ষেপ মানে কি, যখন এভাবে করে যখন এটাকে এভাবে ছাড়া হয় সেটা হচ্ছে নিক্ষেপ, মানে হচ্ছে কোনো জিনিসকে ছাড়া, মাটিতে ফেলা বা কোনো স্থানে ফেলা, নিক্ষেপ বা ঢেল দেওয়া বলে, মানে হচ্ছে কি একটি স্থান থেকে আরেকটি, যখন তোমরা ব্যাডমিন্টন খেলো তখন কিন্তু কি ব্যাডমিন্টন দিয়ে তোমরা কি করো, ফুলটা কি বাড়ি দাও না, সেটাকে নিক্ষেপ করো, সেটা হচ্ছে নিক্ষেপ। একটি জিনিস দিয়ে আরেকটি জিনিসকে ধাক্কা দেওয়া বা তাকে অন্য স্থানে পাঠানো হচ্ছে নিক্ষেপ করলে কি হয়, 6টি ফলাফল আসে, এবং তাকে বুঝিয়েছি 6টি ফলাফল কি 1 2 3 4 5 6 এগুলো আসতে পারে, 1 থেকে 6 পর্যন্ত আসতে পারে, এটা লিখলে। তোমাকে কিন্তু এখানে শুধু চক্কার কথা বলেনি, এখানে কিন্তু মুদ্রার কথা বলেছে। মুদ্রা মানে কি, তোমরা কি কয়েন দেখেছো, মানে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, সেই কয়েন দেখো, কয়েনের এক পৃষ্ঠায় আছে কি মানুষের ছবি, ঠিক আছে, আরেক পৃষ্ঠায় কি আছে, সেতু, ঠিক আছে, এটা কি, এখন দেখো আমি আগে লিখি এখন কি হবে, একটি মুদ্রা নিক্ষেপ করলে বা একবার নিক্ষেপ করলে কি হয়, এখানে কিন্তু 6টি ছিল, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু 6টি ছিল, এখানে কিন্তু 6টি হবে না, এখানে কিন্তু কয়টি হবে, এখানে হবে হচ্ছে দুটি ফলাফল আসে। দেখবে এটা কিন্তু ধরলাম একটি কয়েন এই পাশে একটা, আরেকটা হচ্ছে এই পাশ, এখানে একটি মানুষের ছবি থাকে, আর এখানে কি থাকে, সেতু, ঠিক আছে, এটা হচ্ছে সেতু ধরলাম, এখানে মানুষের ছবি থাকে, কি শেখ মুজিবের ছবি থাকে, আর এটা হচ্ছে কি সেতু থাকে, সেটা কিন্তু থাকে কয়েনের মধ্যে। নিক্ষেপ করলে কি থাকে, নিক্ষেপ করলে দুটি ফলাফল, ঠিক সেম পদ্ধতিতে, শুধু মুদ্রা ক্ষেত্রে 2টি এবং ছক্কা ক্ষেত্রে 6টি ফলাফল, দুটি ফলাফল কি, একটি হচ্ছে হেড, একটি হচ্ছে টেল আসতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কি লিখবে, সুতরাং প্রবাবিলিটি, তোমাকে কিন্তু বলে দিয়েছিল
হচ্ছে কি, তোমাকে কি বলেছে, প্রবাবিলিটি অঙ্কন করো। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে যে তোমাকে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তোমাকে একটি প্রবাবিলিটি অঙ্কন করতে হবে বা সম্ভাবনার গাছ যেটাকে বলে সেটা তৈরি করতে হবে। তো আমরা লিখি প্রবাবিলিটি ট্রি তৈরি করা হলো। ঠিক আছে, আমরা এখানে প্রবাবিলিটি অঙ্কন করব। এখন তোমরা দেখো এখানে কি বলেছে আমাদের, সর্বপ্রথমে কিন্তু আমাদের কি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তারপর কিন্তু দুটি একসাথে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু প্রথমে ছক্কা লেখা আছে তারপর হচ্ছে মুদ্রা। সেক্ষেত্রে আমরা প্রথমে ছক্কা নিক্ষেপ করবো, তারপরে ধারাবাহিকভাবে দুটি মুদ্রা নিক্ষেপ করবো। তো সর্বপ্রথমে লিখবে, এখানে কি লিখবে, ছক্কার পিঠ, না এখানে না লিখে আমরা এখানে মধ্যে লিখি, তাহলে আমাদের দেখতে, আর তুমি চেষ্টা করবে যে তুমি যে প্রবাবিলিটি অঙ্কন করছো সেটা দেখতে যেন সুন্দর হয়। ঠিক আছে, লিখি ছক্কার পিঠ। ছক্কার পিঠ বলতে ছক্কাতে দুটি পিঠ থাকে সেটা বোঝানো হয়েছে, ছক্কার পিঠ। দেখো এখানে কি করবে, এইদিকে একটি দিবে, এইদিকে একটি দিবে, এইদিকে একটি দিবে, এইদিকে, আর মাঝখানে একটি দিয়ে দিবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, আমাদের কিন্তু মুদ্রা কিন্তু 6টি ফলাফল এসেছিল, 1 থেকে 6, আমি কিন্তু তোমাদের আগে বলেছিলাম। এখন দেখো আমরা কিন্তু একটি ছক্কা নিক্ষেপ করে ফেলেছি। এখন কি, একটি ছক্কা নিক্ষেপ করার ফলে আমাদের পরে কি বলেছিল, দুটি মুদ্রা নিক্ষেপ করতে হবে। ঠিক আছে, দুটি মুদ্রা দুইবার নিক্ষেপ করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে আমরা একটি করে মুদ্রা নিক্ষেপ করি। দেখো একটি মুদ্রা নিক্ষেপ করলে কয়টি ফলাফল আসে, দুটি ফলাফল, হেড এবং কি টেল। এটা বলে হেড, এটাকে বলে টেল। আরেকটি দেখো, আরেকটি মুদ্রা নিক্ষেপ করলাম, তাহলে কি একটি করে মুদ্রা নিক্ষেপ করছে, কিন্তু দেখো সেম পদ্ধতিতে এখানেও 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 হেড টেল, হেড টেল। এখন আমাদের কি বলেছে, দুটি মুদ্রা, আমরা কিন্তু একটি মুদ্রা নিক্ষেপ করছি। আবার কিন্তু আমরা কি করবো, এখান থেকে তুমি যেহেতু এখানে এক রেখেছো, তুমি এভাবে কি করবে, এখানে আরেকটি ছক্কা নিক্ষেপ করবে, আরেকটি ছক্কা বলতে মুদ্রা নিক্ষেপ করবে। তাহলে কিন্তু আমাদের দুটি মুদ্রা নিক্ষেপ করা হলো। এখানে আরেকটি নিক্ষেপ করলাম, আরেকটি, দেখো আমি কিন্তু শুধু আরেকটি করে হেড টেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটিতে কিন্তু তোমাদের এভাবেই দিতে হবে। তোমরা চেষ্টা করবে আরো সুন্দরভাবে তৈরি করার, তাহলে স্যাররা তোমাদের বেশি নাম্বার দেবে। ঠিক আছে, হেড টেল। ঠিক আছে, প্রত্যেকটিতে হেড এবং টেল দিয়ে দিবে, হেড টেল। আমাদের কিন্তু মুদ্রা দুইবার নিক্ষেপ করতে বলেছিল, তার জন্য আমি কিন্তু দুইবার করে দিচ্ছি। ঠিক আছে, হেড টেল, হেড এবং কি টেল। আশা করি বুঝতে পেরেছো। আমাদের কিন্তু মুদ্রা একবার, ছক্কা একবার এবং মুদ্রা দুইবার নিক্ষেপ করা শেষ। এখন কি বলেছে দেখো, প্রশ্নটা আমরা আবার দেখি, প্রবাবিলিটি অঙ্কন করো। আমরা কিন্তু আমাদের উদ্দীপকের যে বিষয়টা দেওয়া আছে সেইভাবে কিন্তু আমরা কিন্তু প্রবাবিলিটি অঙ্কন করে ফেলেছি। এখন কি বলেছে, প্রবাবিলিটি এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ করে ছক্কায়, তারপর কি করে কি ছক্কার জোড় সংখ্যা, ছক্কায় কি সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি তোমরা জানো, 2 4 6 8 10 12, এগুলো কিন্তু জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনগুলো, 1 3 5 7 9, এগুলো হচ্ছে কিন্তু কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন দেখো ছক্কায় জোড় সংখ্যা এবং কি মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। এখন দেখো আমাদের কি, যখন আমি 1 নং প্রশ্ন সমাধান করেছিলাম যে এখানে ছক্কার জোড় সংখ্যা থাকবে এবং মুদ্রায় একই ফলাফল থাকবে, এমন সংখ্যাগুলো আমাদের নিতে হবে। এবং থাকলে, যদি এবং থাকে, এখানে কিন্তু এবং ছিল বলে আমরা এটা আছে মানে হচ্ছে জোড়ও ছিল এবং চারটা বিভাজ্য ছিল বলে সেটা নিয়েছি। ঠিক একইভাবে ছক্কায় জোড় এবং মুদ্রায় যদি একই ফলাফল থাকে সেগুলো নিব। ঠিক আছে, তার আগে তোমাকে কি করতে হবে, দেখো তুমি কিন্তু এখানে কি করে ফেলেছো, কিন্তু এখানে কিন্তু তুমি প্রবাবিলিটি অঙ্কন করে ফেলেছো। এখন তোমাকে কি করতে হবে, হচ্ছে কি করতে হবে, নমুনা ক্ষেত্র লিখতে হবে। নমুনা ক্ষেত্র কিভাবে লিখে, দেখো নমুনা ক্ষেত্র লেখার একটি নিয়ম হচ্ছে কি, এখানে দেখো 1, তুমি শুধু এভাবে লিখবে, আমি লিখি তারপর তোমাদের বোঝাচ্ছি। 1 এইচ, দেখো এখানে 1 হেড, এভাবে তুমি করবে, এভাবে সিআর বাই করবে। তোমাকে চেষ্টা করবে একটু যেন বাদ না যায় সেভাবে তুমি করবে। তারপরে আবার কি হচ্ছে 1 টেল, হেড টেল, আবার হচ্ছে কি 1 হেড টেল, 1 হেড টেল, এভাবে তোমাকে করতে হবে। আবার দেখো 1 টেল এইচ, 1 টেল আর কি, আর হচ্ছে কি হেড, তোমার কিন্তু 3টি করে হবে। তারপর কি 1 টি, মানে হচ্ছে টেল, 1 টেল, 1 টেল। এখন দেখো সব কয়টি কিন্তু ঠিক একইভাবে, সব কিন্তু আমরা একইভাবে দিয়েছি। সেক্ষেত্রে শুধু আমরা একটি দেখেই সবগুলো লিখবো। কিভাবে লিখবো, দেখো 2 পরে আমরা 1 এর পরে এখানে কি দিয়েছি, এইচ, এখানে 2 পরে এইচ, মানে হেড টেল। তারপর কি দেবো, 2 পর হেড টেল, এভাবে করলে কি তোমার এখানে আর সমস্যা হয় না বা তোমার বাদ প্রয়োজন না। এইভাবে একটি খুব সুন্দরভাবে করবে, তারপর সবগুলো দেখে করবে। 2 টিএইচ, এভাবে করবে 2 টিএইচ, তারপর কি 2 টিটি। ঠিক আছে, আমরা কিন্তু 2 শেষ, এখানে 2 শেষ, এটা কিন্তু শেষ। এখন 3 ক্ষেত্রে কি ঠিক সেম ভাবে 3 হেড, তারপর কি 3 হেড টেল, তারপর কি 3, দেখো 3 কি 3 কিন্তু টি হেড টেল এইচ বা টেল হেড। তারপর কি আছে 3
টেল টেল। আমাদের কিন্তু থ্রিও শেষ, আমাদের কিন্তু 1 2 3 তিনটি শেষ। এখন কিন্তু আমাদের কি করতে হবে, এই 4 5 এবং 6 করতে হবে। আমরা 4 করলে কি হবে, ঠিক একইভাবে 1 8 6 1 8 6 সরি 4 8 6 4 HT 4 TH 4 TT। আমার মতো তোমরা করবে, তাহলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে এবং তোমার খুব তাড়াতাড়ি করতে পারবে। আমাদের কিন্তু 4 শেষ, এখন কিন্তু 5এরটা 5 করলে কি হবে, 5 বা 5 8 6 ঠিক একইভাবে 8 6 5 HT 5 TH আইটি কি 5 কে TT বা টেল টেল। ঠিক আছে, এখন কিন্তু আরেকটি আছে শুধু আমাদের কয়টি, কোনটি, 6 এর ক্ষেত্রে 6 8 6 HT। আমি কিন্তু একটি থেকেই সবগুলো করছি, তোমরা এভাবেই করবে। এই 6 TH বা টেল হেড আর কি 6 টেল টেল। দেখো এখন দেখো তুমি তোমার নিশ্চয়তার জন্য আরেকবার করে দেখে নেবে যে সবগুলো ঠিক আছে নাকি। তারপর দেখবে এখানে নমুনা, এটা কিন্তু আমাদের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কিভাবে নির্ণয় করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাকে লিখতে হবে কি, নমুনা বিন্দু। এখন নমুনা বিন্দু কি, নমুনা বিন্দু হচ্ছে দেখো এখানে তোমাকে মোট ক্ষেত্রফল কয়টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। সঙ্গে লিখবে এখানে নমুনা বিন্দু 24। ঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন লিখবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল আমি বোঝাচ্ছি, অনুকূল ফলাফল। এখন আমাদের দেখতে হবে অনুকূল ফলাফল কত আছে। ফলাফল দেখো, এখানে দেখো তোমরা অনুকূল ফলাফল কেন লিখলাম আমি, এখানে কি বলেছে আমাদের ছক্কায় জোর এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার জন্য। এখন অনুকূল ফলাফল কি হবে, যে হচ্ছে কি আমাদের কি, আমাদের নমুনা ক্ষেত্রে কি থাকবে, ছক্কায় জোর থাকবে এবং কি আর মুদ্রায় হচ্ছে কি একই ফলাফল। একই ফলাফল বলতে এখানে দেখো এটা কি জোড় সংখ্যা, 1 কি জোড় সংখ্যা, 2 কিন্তু হচ্ছে কি জোড় সংখ্যা। এইচ হচ্ছে কি, এখানে দেখো এখানে কিন্তু 80 আছে, এখানে কিন্তু দুটি একই ফলাফল নয়, কিন্তু এখানে দেখো এইচ দুটি একই ফলাফল। আর 1 কিন্তু 1 এর ঘর বাদ, কেন এটা কিন্তু বিজোড় সংখ্যা। সুতরাং অনুকূল ফলাফল TH। তারপরে কি এটা শেষ। এখন দেখো এখানে জোড় সংখ্যা আছে কিন্তু দুটি ভিন্ন, মুদ্রার ক্ষেত্রে কিন্তু দুটি ভিন্ন ফলাফল। এটা হবে না, এটার ক্ষেত্রে ভিন্ন ফলাফল। টুর ক্ষেত্রে এটা দেখো টিটি মানে দুটি একই ফলাফল আছে কিন্তু আবার জোড় সংখ্যা আছে, সেক্ষেত্রে এটা নিব। 3 ক্ষেত্রে 3 কিন্তু বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে তোমার 3 হবেই না, সেটা দেখে আর লাভ নেই। কিন্তু এখন আবার 4 ক্ষেত্রে তুমি শুধু এখন দেখো, আমরা কিন্তু এখন আর এগুলো দেখবো না, শুধু কি করবো এটা দেখি। নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কিভাবে নির্ণয় করে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। আমার মতো টেকনিক খাটিয়ে সহজভাবে তোমরা লিখবে। 4H, তারপর কি হচ্ছে 4TT, আবার হচ্ছে কি 6H, 5 কিন্তু বিজোড় সংখ্যা, 6 কিন্তু জোড় সংখ্যা, 5H 6H 6TT। ঠিক আছে, সুতরাং লিখবে সুতরাং মোট অনুকূল ফলাফল কত বের হলো আমাদের, 1 2 3 4 5 6। ঠিক আছে, মোট অনুকূল ফলাফল কত, 6টি। মোট অনুকূল ফলাফল কত, 6টি। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু ঠিক সেম পদ্ধতিতে ক নং যেভাবে প্রশ্ন সমাধান করেছিলাম এখন লিখবে সুতরাং পি কে কি বলে, সম্ভাবনা। পি অফ কি বলেছিল আমাদের, দেখো তুমি কিন্তু প্রশ্ন দেখে দেখে লিখবে যে ছক্কায় জোড় সংখ্যা এবং কি মুদ্রায় একই ফলাফল। ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল। ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় কি সংখ্যা, জোড় সংখ্যা এবং কি এবং মুদ্রায় কি ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় কি সংখ্যা, মুদ্রায় কি একই ফলাফল। একই ফলাফল বলতে কি দুটি সংখ্যা একই হবে, যেটা এখানে এইচ দুটি একই সংখ্যা, টিটি একই সংখ্যা, একই ফলাফল, সেক্ষেত্রে এটা হচ্ছে একই ফলাফল আসার সম্ভাবনা। কি সম্ভাবনা। ঠিক আছে, এখন দেখো কত হয়, আমরা জানি কি সূত্র কিন্তু একবার লিখে দিয়েছি, এখন আর বারবার তোমার লেখার দরকার নেই, তোমার দরকার নেই, আমিও মনে করছি আমাদের দরকার নেই, সেহেতু তুমি এখানে ডাইরেক্ট লিখবে। প্রথমটি কি হয়, প্রথমে কিন্তু উপরে কিন্তু হয় কি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট সমগ্র ফলাফল। আমাদের সমগ্র ফলাফল এই নমুনা বিন্দুই হচ্ছে সমগ্র ফলাফল 24, আর আমাদের অনুকূল ফলাফল কত, 6। এখন দেখো ক্যালকুলেটর হাতে নেবে, দেখো ক্যালকুলেটর হাতে নিয়ে কি লিখবে, 6, প্রথমে 6। এই এবি এখানে কিন্তু এভাবে দেওয়া আছে, এটা কি দিবে, এটাই চাপ দিবে। দেখো এখানে চাপ দিলাম, তারপর কি লিখবো 24। দেখো আমাদের কিন্তু ফলাফল দেখাচ্ছে 1/4। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খণ্ডকের অ্যান্সার কত, 1/4। ঠিক আছে, কি 1/4। আশা করি খণ্ডক তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করবো, আমরা কিন্তু এখন গণং প্রশ্ন সমাধান করবো। দেখো এখানে আমাদের কি গণং কি বলেছে, যদি সেট এ, আমাদের সেট এখানে কিন্তু এ দিয়ে দিয়েছে, এটাকে আমরা তালিকা, এটা কিন্তু গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখো এখন যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয়, এখানে কিন্তু আমরা জানি না কোন সংখ্যাটি পছন্দ করা হচ্ছে। যদি সংখ্যাটি পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা।
নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে দুটি প্রশ্ন, একটি হচ্ছে এটা এবং নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা, যে মৌলিক হওয়ার সম্ভাবনা দুটি নির্ণয় করতে হবে। তারপর দেখতে হবে কোনটি কম, এটা থেকে আমাদের দেখাতে হবে যে মৌলিক সংখ্যার চেয়ে এটার মানটা কম হবে, এই নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কম হবে, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা কি করবো, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। দেখো এখন গণকে আমাদের কি দেওয়া ছিল, এ কি দেওয়া আছে লিখবে, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু কি x বিলং n এলিমেন্ট 6 স্মলার দ্যান x স্মলার দ্যান 36। ঠিক আছে, দেখো এখানে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, এখানে বোঝানো হচ্ছে 6 থেকে বড় এবং কি 3600, এটাকে দ্বারা বোঝায় 3600 হবে, এটাই বোঝায়, মানে এটা হবে। ঠিক আছে, সুতরাং আমাদের কি হবে এখন তাহলে, আর n কিন্তু এখানে n দ্বারা কি বোঝানো হয়েছে, স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখানে কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 6 পরে কত আছে, 6 যেতে হবে না, 6 পরেরটি হবে x 7 8 9 10 11 12 30 40 50 60 70 80 90 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32 33 34 35। দেখো এখানে কিন্তু কি বলেছিলাম আমি, এই চিহ্ন দ্বারা বোঝায় যে এই সংখ্যাটিও আছে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কি হবে 36ও হবে। এটা কিন্তু আমাদের মোট যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন আমরা কি দেখবো, আমাদের প্রশ্নে কি বলেছে। এখানে আমরা প্রশ্ন কি বলেছে, নম্বরটির জোড়, আমাদের কিন্তু একটি নম্বর তুলে নেওয়া হবে, নম্বরটির জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এখানে দেখতে হবে আমরা যে সংখ্যাটি নেব ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে এবং নম্বরটি জোড়ও হবে। দেখো এরকম কোন সংখ্যাটি আছে, দেখো সুতরাং কি লিখবে, নম্বরটি জোড় এবং কি নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, দেখো এখন 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কতগুলো আছে, 7 কি 5 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা জোড় নয় সেক্ষেত্রে এটা আমাদের হবে না। 8 কিন্তু জোড় সংখ্যা, কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয় না। 10 কিন্তু জোড় সংখ্যা, 10 কিন্তু আবার 5 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমাদের 10, একটা হচ্ছে 10। তারপর কি হচ্ছে 12 জোড়, 11 কিন্তু বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে এটা হবেই না। 12 কিন্তু জোড় সংখ্যা, কিন্তু এটা 5 দ্বারা বিভাজ্য নয়। 13 হবে না, এটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা হলেও এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। 15 এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হলেও জোড় সংখ্যা নয়, এটা কিন্তু জোড় সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। এটা 17 বিজোড় সংখ্যা, এটা কিন্তু 18 যা জোড় সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। 19 এটা কিন্তু কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কিন্তু আবার 5 দ্বারা বিভাজ্য নয়, দুটি নয়। কিন্তু 20 কিন্তু জোড় সংখ্যা আবার কি 5 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে 20। দেখো এখান থেকে কিন্তু আমি 10 থেকে 20 পর্যন্ত দেখলাম, ও 11 থেকে 20 পর্যন্ত দেখলাম, শুধু 20 হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো 20 থেকে 30 পর্যন্ত কিন্তু সেম হবে, সেক্ষেত্রে শুধু এখানে 30 লিখে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, তারপর কিন্তু আরেকটিও নেই, 31ও কিন্তু না, 32 33 34 35 36 কোনোটি হবে না, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অনুকূল ফলাফল এই তিনটি। সুতরাং লিখবে মোট ফলাফল কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমাদের কিন্তু মোট অনুকূল ফলাফল কত হচ্ছে, কত 30। ঠিক আছে, মোট ফলাফল হচ্ছে 30। দেখো সুতরাং লিখবে মোট বা সম্ভাব্য ফলাফল, মোট ফলাফল আমরা লিখি মোট ফলাফল, তোমার যেটা লিখলে ভালো লাগে, লিখতে ভালো লাগে, মোট ফলাফল 30টি। সুতরাং লিখবে, সুতরাং পি অফ নম্বরটি কি জোড় এবং 5 দ্বারা কি বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে কি হবে, আমরা জানি কি মোট অনুকূল ফলাফল, এটা কিন্তু আমাদের অনুকূল ফলাফল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনুকূল ফলাফল কয়টি আছে, 3টি। 3 বাই ডিভাইডেড বাই কত, আমাদের মোট ফলাফল 30। এটাকে যদি করি আমরা ক্যালকুলেটর সাহায্যে কি করবো, দেখো ঠিক সেম পদ্ধতিতে 3 এই বাটন তোমরা 3 এই বাটন তোমরা ক্লিক করবে, তারপর এইরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে, তারপর কি লিখবে এখানে 3, তারপর এখানে যে সংখ্যাটি আছে মোট ফলাফল এটা লিখে সমান সমান ক্লিক দিবে। দেখো আমাদের ফলাফল এসে পড়েছে 1/10। এটা কিন্তু এটা ক্ষেত্রে আমাদের ফলাফল এটা, কিন্তু এটাকে রাখা যাবে না, ভাগ কত করবে সেটাকে, সুতরাং এটা কিন্তু আমাদের এসেছে। এখন কি করবো, আমরা এটাকে আমরা 1 কে 10 দ্বারা ভাগ করবো, 1/10 সমান সমান কত আসে 0.1। এটা ক্ষেত্রে কিন্তু আমাদের এটাই ফলাফল। এখন দেখো আমাদের কিন্তু প্রশ্ন আছে দুটি, আমরা কিন্তু একটি সমাধান করেছি, আরেকটি হচ্ছে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। দেখো এখানে আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে, দেখো এখানে লিখি আগে, নম্বরটি মৌলিক, দেখো নম্বরটি কি মৌলিক বা লিখতে পারো মৌলিক সংখ্যা আছে
সংখ্যা আছে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা আছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না বা বিভাজ্য করা যায় না। ঠিক আছে, কোনো শুধু শূন্য ছাড়া বা এক ছাড়া ওই সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। ঠিক আছে, সোজা কথায় যাকে বলে। সেই রকম আমাদের এখানে কয়টি আছে? 7। 8কে ভাগ করা যায়, 9কে করা যায়, 7কে করা যায় না, লিখি 7। 11কে করা যায় না, 11। 13, 13কে করা যায় না, 12কে করা যায়, 13কে করা যায় না, 14কে করা যায়, 15কেও করা যায় না, সরি 15কেও করা যায়, 17কে করা যায় না, 17কে করা যায় না, 17কে করা যায় না। তারপর হচ্ছে 18কে করা যায়, 19কেও করা যায় না, 20কেও করা যায়, 21কেও করা যায়, 22কেও করা যায়, 23কে করা যায় না। তোমরা কিন্তু এভাবেই কি করবে, মৌলিক সংখ্যা নির্ণয় করবে। 24কে করা যায়, 25কে করা যায়, 26কে করা যায়, 27কেও করা যায়, তারপর কি 28কে করা যায়, 29কে করা যায় না, 29কে করা যায় না, 30কে করা যায়, 31কে করা যায়, সরি 31কে করা যায় না, 32কে করা যায়, 33কে করা যায়, 34কে করা যায়, 35কে করা যায়, 36কে করা যায়। সুতরাং আমাদের মোট অনুকূল ফলাফল কত? 1 2 3 4 5 6 7 8। সুতরাং লিখবো, সুতরাং মোট অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল কয়টি? 8টি। সুতরাং লিখবে, সুতরাং পি অফ নম্বরটি কি? মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, সংখ্যা হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কি? দেখো আমাদের কি এখানে হবে কি, প্রথমে কি হবে, অনুকূল ফলাফল কিন্তু আমাদের 8 বের হয়েছে এবং সমগ্র ফলাফল কত? 30 আমরা লিখে দিলাম। এবার এখন দেখো এটাকে ঠিক সেম পদ্ধতিতে করবে। প্রথমে যেটা আছে উপরে সেটা লিখবে 8, তারপর এই আইকনে চাপ দিবে, তারপর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর নিচে কত? 30। দেখো এখানে চাপ দিলে আমাদের কিন্তু ফলাফল আসছে 4/15। এখন যদি কি করি, এখন এটাকে আবার ই করে দাও, তারপর কি করবে, 4কে কত দ্বারা ভাগ করবে? 15 দ্বারা। কত আসে দেখো, 0.267। ঠিক আছে, দেখো এটা হয়ে গেছে। এখন দেখো আমাদের প্রশ্নে কি ছিল, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার কি সম্ভাবনা। দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা চেয়ে কম হবে। দেখো এখানে কিন্তু আমাদের তাই বের হয়েছে, এটা কিন্তু বের হয়েছে কি, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত বের হয়েছে? 0.1। আর আমাদের কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের হয়েছে কি, 0.267। এটা কিন্তু বেশি। তোমরা লিখবো, তোমরা কি লিখবে, এখানে লিখবে, দেখানো হলো। তার আগে লিখতে পারো যে, সুতরাং নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য। এটা কি করবে, স্মলার দেন কি লিখবে, নম্বরটি কি মৌলিক সংখ্যা হওয়ার কি সম্ভাবনা। ঠিক আছে, এটা কিন্তু লিখে দেখানো হলো। নিচে তোমাদের যেহেতু দেখাতে বলেছিল সেখানে লিখবে দেখানো হলো। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর আজকে ক্লাসটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অমৃত সরকার আজকে ক্লাসটি শেষ করছি। সকলকে আদাব।